4 দিনের সফরে জাপানের টোকিও পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার 28 মে দুপুর 2টা 5 মিনিটে তিনি টোকিওতে পৌঁছান। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাপানের প্রোটোকল প্রধান মোহাম্মদ দাউদ আলী বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানায়। জাপানের উদ্দেশ্যে যাওয়ার পথে হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার 27 মে ভোর রাতে তিনি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সে দেশের শ্রমমন্ত্রী ক্রিস সান তাকে স্বাগত জানান। এর আগে মঙ্গলবার রাত 2টা 10 মিনিটে অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামী 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জড়ো হয়েছেন দলীয় নেতাকর্মীরা। আজ বুধবার বেলা 2টার দিকে এই সমাবেশ শুরু হওয়ার কথা। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই 3 সংগঠনের প্রত্যাশা এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে 15 লাখ তরুণের জমায়েত হবে। সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে আসছেন নেতাকর্মীরা। তারা সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টি শার্ট পরে সমাবেশে যোগ দিচ্ছেন। তারা নানা দলীয় স্লোগান দিচ্ছেন। তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই 3 সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে 4টি বড় বিভাগ ও শহরে 2 দিন করে মোট 8 দিন সেমিনার ও সমাবেশ। ইতিমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন বসছে রাজধানী ঢাকায়। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আয়োজকরা বলছেন, তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। দর্শক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। একই সঙ্গে শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রামের ভিসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অতিরিক্ত যাচাই বাছাইয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বুধবার এই খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি আরও বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি কূটনৈতিক বার্তায় বিশ্বজুড়ে সমস্ত মার্কিন দূতাবাসকে নতুন শিক্ষার্থী ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এই স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ নতুন করে যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ভিসার আবেদন করতে চাইছেন তাদের জন্য আপাতত দরজা বন্ধ। বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে সামাজিক মাধ্যমে স্ক্রিনিং বা নজরদারি আরও জোরদার করা হবে, বিশেষ করে শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম ভিসার ক্ষেত্রেই। এর ফলে মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোর উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। যেসব শিক্ষার্থী এখনো সাক্ষাৎকারের তারিখ পাননি তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হবে। তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নির্ধারিত ছিল তারা সাক্ষাৎকার দিতে পারবেন। এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক বেশ উত্তেজনাকর অবস্থায় রয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এসব বিশ্ববিদ্যালয় বামপন্থী চিন্তাধারায় প্রভাবিত এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভের আড়ালে ইহুদি বিদ্বেষ ছড়াতে সাহায্য করছে। হোয়াইট হাউস আরও অভিযোগ করেছে, কিছু বিশ্ববিদ্যালয় বৈষম্যমূলক ভর্তি নীতি বজায় রাখছে এবং অভিবাসন আইন লঙ্ঘন করছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ট্রাম্প প্রশাসন মুক্ত মত প্রকাশের অধিকার খর্বের চেষ্টা করছে। বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের রোষানলে পড়েছে। সম্প্রতি প্রশাসন হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ভর্তি ও বিদেশি গবেষক রাখার অনুমোদন বাতিল করেছিল, যদিও একটি ফেডারেল আদালত পরে এই সিদ্ধান্ত স্থগিত করেছে। হার্ভার্ডে প্রায় 1/4 শিক্ষার্থী বিদেশি। রাজধানীর কদমতলী থানা এলাকা হতে 8 লক্ষেরও বেশি টাকার
50টি চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। চোরাই মোবাইল ফোন বেচা কেনার সাথে জড়িত একটি চক্রের আল আমিন ও হাবিব সরকার নামে 2 সক্রিয় সদস্যকেও গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার 28শে মে রাত 12:30টায় কদমতলী থানাধীন ঢাকা ম্যাস শিল্পনগরী জামে মসজিদের পাশে দ্য গ্যাজেট এম্পেরিয়াম টেলিকম নামক দোকানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের 50টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় কদমতলী থানাধীন ঢাকা ম্যাস শিল্পনগরী জামে মসজিদের পাশে দ্য গ্যাজেট এম্পেরিয়াম টেলিকমে চোরাই মোবাইল ফোন সেট ক্রয় বিক্রয় চলছে। রাত 12:30টায় দোকানে অভিযান পরিচালনা করে থানার একটি টিম। অভিযানে আল আমিন ও হাবিব সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের 50টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা এসব ফোন সম্পর্কে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। উদ্ধারকৃত এসব ফোনের আনুমানিক দাম 8,50,000 টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত 2 জন সহ পলাতক একজনের বিরুদ্ধে ডিএমপির কদমতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সংক্ষেপে BFIU জানিয়েছে যে সন্দেহজনক লেনদেন রিপোর্টিং বা STR এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম 10.5 মাসে এই রিপোর্টিং বেড়েছে 56%-এরও বেশি। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে BFIUর কর্মকর্তারা এই তথ্য তুলে ধরেন। তাদের দেয়া তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের 15 মে পর্যন্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি সহ রিপোর্ট প্রদানকারী সংস্থাগুলো থেকে মোট 27,130টি সন্দেহজনক লেনদেন রিপোর্টিং STR এসেছে, যেখানে গত 2023-24 অর্থবছরে এর পরিমাণ ছিল 17,345টি। এই বিপুল বৃদ্ধির পেছনে গত বছরের জুলাই বিপ্লবের পর থেকে এ ধরনের রিপোর্টিং ব্যাপক বেড়েছে বলে মন্তব্য করা হয়েছে। এর আগের অর্থবছর অর্থাৎ 2022-23 সালে STR ছিল 14,106টি, যা থেকে বোঝা যায় যে এবার রিপোর্টিংয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 23% বেশি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে গত অর্থবছরে BFIU মোট 114টি গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থায় পাঠিয়েছে। এছাড়াও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা ও সরকারি অন্যান্য সংস্থার সঙ্গে 1,220টি তথ্য বিনিময় করেছে, যা আগের অর্থবছরের তুলনায় 13.91% বেশি। এই কার্যকর পদক্ষেপগুলোর ফলস্বরূপ মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ জোরদারের কারণে ব্যাসেল AML ইন্ডেক্স 2024 র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 13 ধাপ এগিয়ে 46 নম্বর থেকে 59 নম্বরে উন্নীত হয়েছে। আমি ঢাকা আজমপুর বিএনএসের সামনে আন্দোলন করি। 19 তারিখ 5টি ছোরা গুলি খাই এবং 3 তারিখ 19শে জুলাই 5টি ছোরা গুলি খাই, 2টি পায়ে, 1টি হাতে ও 2টি মাথায়। এরপর 3ই আগস্ট ছাত্রলীগ, যুবলীগ, আমলীগের পোলাপান আমাকে আজমপুরে বসে আমাকে মারে, রড দিয়ে পিটায় এবং ধারালো অস্ত্র দিয়ে মারে। আমি রাত্রে বাসায় থাকতে পারি নাই, টুঙ্গি ইসলাম মাঠে রাত্রে রয়েছি, দিনে আন্দোলন করেছি, কিন্তু আমাদের এখনও MIS হয় নাই। আমাদের যাদের এখনও যেসব যোদ্ধা ভাইদের এখনও MIS হয় নাই, সার্ভার বন্ধ রেখে আমাদেরকে MIS সার্ভার চালু করে আমাদেরকে MIS আওতায় আনতে হবে এবং যাদের গেজেট পাস হয় নাই তাদেরকেও গেজেটের আওতায় আনতে হবে এবং স্বাস্থ্য কার্ড দ্রুত দিতে হবে। যেন আমাদের একটাই দাবি, MIS দ্রুত চালু করতে হবে, MIS অন্তর্ভুক্ত করতে হবে, স্বাস্থ্য কার্ড দিতে হবে, গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে এবং যারা এখন অসুস্থ আছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। কুষ্টিয়া থেকে ঢাকার অপরাধ জগতে ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করেছে সেনাবাহিনী। দীর্ঘ 3 ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকা থেকে তার এক সহযোগী সহ তাকে আটক করা হয়। সরকারের একটি দায়িত্বশীল সূত্র এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। আজ ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত কুষ্টিয়ার কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের একটি 3তলা বাড়ি ঘিরে রাখে সেনাবাহিনী সদস্যরা। অন্তত 5টি সেনাবাহিনীর গাড়ি এই অভিযানে অংশ নেয়। বাড়িটির নিচতলা এবং আশপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়। এই অভিযান চালানো বাড়িটি স্থানীয় মীর মহিউদ্দিনের মালিকানাধীন। বাড়ির 2য় ও 3য় তলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেস হিসেবে থাকেন।
মেসের কয়েকজন শিক্ষার্থী জানান, গত কয়েকদিন ধরে নিচতলায় একজন দাড়িওয়ালা অপরিচিত ব্যক্তিকে থাকতে দেখা যাচ্ছিল, যিনি দিনে একবার শুধু খাবার সময় বাইরে বের হতেন। অভিযানের সময় সেনা সদস্যরা শিক্ষার্থীদের নির্দিষ্ট 2টি কক্ষে বসিয়ে রাখেন এবং বারবার আশ্বাস দেন, তোমাদের কোনো ভয় নেই। একজন শিক্ষার্থী জানান, সকাল 8টার দিকে একটি কালো মাইক্রোবাস আসে। তখন সেনা সদস্যরা একজন দাড়িওয়ালা ব্যক্তিকে হাতকড়া পরিয়ে এবং অন্য এক যুবককে হাত বেঁধে গাড়িতে তোলেন। অভিযান শেষে একজন সেনা কর্মকর্তা শিক্ষার্থীদের বলেন, এখন বললে ভয় পাবে, পরে মিডিয়ার মাধ্যমে সব জানতে পারবে। সুব্রত বাইনের আটকের ঘটনাকে প্রশাসনে ব্যাপক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, রাজধানী ঢাকায় সম্প্রতি যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার পেছনে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের হাত রয়েছে। একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে থাকা কয়েকজন বাংলাদেশি সন্ত্রাসী দেশে ফেরত এসেছে। তারা এখন দেশে ফিরে এসে জোটবদ্ধ হয়ে রাজধানীসহ বিভিন্ন জায়গায় নৈরাজ্য চালাচ্ছে। এদের অনুগত চক্র রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সুব্রত বাইনকে ঢাকায় নেওয়া হবে। এরপর যে কোনো সময় সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হতে পারে। আমি যখন আমার এই বাংলার কথা বলি, বাংলাদেশের কথা ভাবি, আমি ভাবি নদীর মতো হাজারো দেশের থেকে বয়ে আসা জল, পানি যেমন এই বদ্বীপকে উর্বর করেছে এবং সেই উর্বরতা আমার বাংলাকে, বাংলাদেশকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে এবং সেই জলটা, সেই পানিটা মহাসাগরে অতিবাহিত হয়। আমার সংস্কৃতিটা ঠিক সেরকম উর্বর। বাংলাদেশ বহু জাতির দেশ। আমরা এসেছি পশ্চিম থেকে, আমরা এসেছি পূর্ব থেকে, আমরা এসেছি উত্তর থেকে। এখানে একটা দারুণ সংমিশ্রণ ঘটেছে। আমরা বলি সংকট। এই সংমিশ্রণের ধারাটা যেন আমরা ধারণ করতে পারি, কারণ এটা আমাদেরকে অনেক বিশাল করে, বড় করে, মুক্ত করে, সব কিছুকে গ্রহণ করার শক্তি দেয়। আমার ইসলামের ঐতিহ্য, আমার সুফিজমের ঐতিহ্য, আমার কাব্য, আমার গান, ঠিক যেমন আমার ভাটিয়ালি নদী বেয়ে আসে আমার ভাটিয়ালি গান, আমার বাঙালিয়ানা, আমি তো কোনোটাই হারাতে চাই না, সবটুকুই যে আমার। তাহলে আমি কি চাই? যে রূপসী বাংলা এখানে আপনারা সংরক্ষণ করবেন, সেই রূপসী বাংলা যেন এমনই সুন্দর হয়, এমনই বিশাল হয়, এমনই সমৃদ্ধ হয়। আপনাদের কাছ থেকে আমার একটা ছোট্ট দাবি আছে, সেটা হচ্ছে এই মুহূর্তে আমার দেশের বাচ্চারা, নারী, তরুণ সমাজ, ছেলেমেয়েরা খুব সংকটে আছে, নানান রকমের অত্যাচারে, নির্যাতনের শিকার হচ্ছে। আপনারা শুধু নির্যাতনের বর্বরতার ছবি নয়, আমাদেরকে আশার আলো দেখান, এই বাচ্চাদের পাশে দাঁড়ান, আমাদের সাথে, আমাদের মন্ত্রণালয়ের সাথে, যে মন্ত্রণালয় কি বলে ম্যান্ডেট, আমার ম্যান্ডেট, কিন্তু এই ম্যান্ডেট তো আমার একার না। আমাদের দেশের শিশুকে সুরক্ষিত রাখার দায়িত্ব একটা ছোট্ট মন্ত্রণালয় করতে পারে না। এটা সকল মানুষকে করতে হবে, জাতিকে করতে হবে। এবং সেই জায়গাটাতে আমি আপনাদেরকে আকুল আবেদন করছি, এই দেশটাকে সুন্দর করা। আমরা দ্বিতীয়বার একটা সুযোগ পেয়েছি, আমরা দেশটাকে গড়ে তোলার জন্য দ্বিতীয়বার একটা সুযোগ পেয়েছি। এবং আপনারা অত্যন্ত মেধাবী, আপনারা যেই পেশায় বিরাজমান, আপনাদের, আমি যেটা বললাম, ইউ আর আ ভেরি পাওয়ারফুল প্রফেশনাল গ্রুপ। সেই ক্ষমতাটা নিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমরা দেশটাকে সুন্দর করি, নতুন করে গড়ে তুলি। ধর্ম, বর্ণ, রাজনীতির সকল ঊর্ধ্বে গিয়ে দেশকে ভালোবাসার রাজনীতি হোক আমাদের একমাত্র রাজনীতি। পাকিস্তানে প্রতি বছর গড়ে প্রায় 1,64,000 মানুষ মারা যাচ্ছে তামাকজাত দ্রব্য সেবনের কারণে। সে সঙ্গে দেশটির আর্থিক ক্ষতি হচ্ছে $2.5 বিলিয়ন। বিশাল এই ক্ষতি থেকে বাঁচতে দ্রুত তামাকজাত পণ্যের উপর কর বাড়ানো অতি প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তামাকজনিত রোগ এবং এর কারণে স্বাস্থ্য খাতে ব্যয়ের কারণে প্রতি বছর প্রায় 700 বিলিয়ন রুপি বা $2.5 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে তামাকজাত পণ্য উৎপাদন যেন বন্ধ করা হয়, কারণ সব স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে শিশু ও কিশোর কিশোরীদের জন্য এটি ঝুঁকি তৈরি করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আগামী 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস সামনে রেখে তামাকজনিত স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তামাকজাত দ্রব্যের ব্যবহার কমাতে কার্যকর উপায় হচ্ছে কর বাড়ানো। এতে সরকারের রাজস্ব বাড়বে, যেটা স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ব্যয় করা যাবে। যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তামাক পাকিস্তানের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। ফলে দেশটির জন্য 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করাও কঠিন হয়ে পড়বে। 2023 সালে পাকিস্তানে তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর পর তামাক ব্যবহারের হার 19.2% কমে গেছে। 26.3% ধূমপায়ী তাদের সিগারেট খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। একই সময়ে সিগারেট থেকে ফেডারেল এক্সাইজ ডিউটির আয় বেড়েছে 66%।